ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেট এবং 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজকের আপনাদের সামনে পেশ করব। তো এখানে আমার প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন। আমরা এই বাজেট বক্তব্য শুরুর আগে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবার বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের, বিশেষ করে আমাদের এই যে 24-এর যে জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়ে এখনও হসপিটালে চিকিৎসাধীন আছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আমার বক্তব্য শুরুতে আসলে আজকের এই প্রেক্ষাপটটা একটু আমি আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে 36শে জুলাই 2024 বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি আমূল পরিবর্তন হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয় এবং এই মুক্ত হওয়ার সাথে সাথে যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠান ছিল, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সে সমস্ত প্রতিষ্ঠানের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা সকলে পালিয়ে যান, অনেকেই, এবং অনেক কাউন্সিলররা পালিয়ে যান এবং এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। তো এই ক্ষেত্রে এই সমস্ত প্রতিষ্ঠানে একটা বিরাট শূন্যতার তৈরি হয়। পরবর্তীতে সরকার গেজেট করে সকল জনপ্রতিনিধি যারা ওই সময় জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচিত হয়েছিলেন তাদেরকে অপসারণ করা হয় এবং সরকার প্রশাসক নিয়োগ দেন। তো এই প্রতিষ্ঠানে প্রথম আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ শের আলী, তিনি প্রশাসক হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি 1 মাসের অধিক এখানে দায়িত্ব পালন করেন। এরপরে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উনি অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ, উনিও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখে আমাকে প্রশাসক হিসেবে এখানে সরকার নিয়োগ দান করেন। তো আমরা মূলত এবার যে বাজেট তৈরি করেছি, সেই বাজেটটি মূলত আমাদের 7ম কর্পোরেশন যে সভা হয়েছিল সেই সভায় এই বাজেটটি অনুমোদিত হয় এবং এর প্রিন্টেড কপি ইতিমধ্যে আপনাদেরকে দেয়া হয়েছে। এখানে বাজেটের বিস্তারিত বিশ্লেষণ আমাদের কপিতে আছে। সব কথা তো এখানে বলা যাবে না বা আমি সবটুকু পাঠ করা সম্ভব নয়। আমি উল্লেখযোগ্য কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। এই বছর আমরা আমাদের 2024-25 অর্থবছরে আমাদের যে সংশোধিত বাজেট ছিল সেটির পরিমাণ ছিল 2667.59 কোটি টাকা এবং এই বছর অর্থাৎ 2025-26 অর্থবছরে আমাদের যে প্রস্তাবিত বাজেট সেটি আমরা প্রস্তাব করছি 3841.38 কোটি টাকা এবং আমরা এই যে 2025-26 অর্থবছরে যে 3841.38 কোটি টাকা যে প্রস্তাব করেছি তার ভিতরে আমাদের যে আয়ের অংশ সেটি হচ্ছে রাজস্ব আয় বাবদ 1320.43 কোটি টাকা, অন্যান্য আয় বাবদ 79.55 কোটি টাকা এবং প্রারম্ভিক স্থিতি আমাদের 845.16 কোটি টাকা, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ বাবদ আমরা 127 কোটি টাকা এবং সরকারি এবং বৈদেশিক উৎস থেকে আয় বাবদ 1469.24 কোটি টাকার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির জন্য 2025-26 অর্থবছরে সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা নগরবাসীর উপরে কোনো রকমের বর্ধিত কর আরোপ করিনি। আমরা শুধু আমাদের করের আওতা বাড়িয়েছি এবং নতুন নতুন উপখাত আমরা এখানে সৃজন করেছি। এবং সবচাইতে বড় যে বিষয় সেটি হচ্ছে যে আমরা
আধুনিক এবং প্রযুক্তি নির্ভর যে কর আদায় ব্যবস্থা, যেমন ই হোল্ডিং ট্যাক্স, ই লাইসেন্স ট্রেড, এগুলো আধুনিকায়ন আমরা অব্যাহত রেখেছি। রাজস্ব আয় বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন অঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার কর পুনঃযাচাই করার উদ্যোগ গ্রহণ করেছি। এর কারণ আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদী আমলে অনেকেই নানানভাবে সুবিধা নিয়ে তাদের যে নির্ধারিত কর সেটিকে অনেক কমিয়ে রেখেছিলেন। তো আমরা মনে করি যে এগুলো এখন পুনর্মূল্যায়ন করা দরকার এবং সেই পুনর্মূল্যায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং আমরা আশা করছি যে এই পুনর্মূল্যায়নের ফলে আমাদের কর বৃদ্ধি পাবে। এবং আমাদের যে রাজস্ব আয় তার অন্যতম একটি খাত হচ্ছে যে অস্থায়ী পশুর হাট, যেটা আমরা প্রতি বছর কোরবানির সময় দিয়ে থাকি, ইজারা দিয়ে থাকি। তো এর সংখ্যা আমরা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছি। এর ভিতরে বিশেষ করে কামরাঙ্গীর চর, পোস্তাগোলা, মেরাদিয়া বাজারের পূর্ব দিকের যে খালি ফাঁকা জায়গা থাকে, খিলগাঁয়ে অস্থায়ী পশুর হাট ইজারা দেয়, এগুলো কার্যক্রম আমরা সামনের দিনগুলোতে আমরা গ্রহণ করব। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যে সমস্ত আপনারা জানেন যে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এগুলোর যে নিবন্ধন ফি, এটা আসলে আমাদের কোনো প্রবিধানমালা ছিল না। তা আমরা নতুন করে এগুলোর জন্য প্রবিধানমালা তৈরি করব এবং এগুলো আমাদের এই আয়ের একটি উৎস হিসাবে পরিগণিত হবে। 2025-26 অর্থ বছরে আমরা যেমন আমাদের মাতুয়াইল যে ভাগার আছে সেখানে ইতিমধ্যে একটি জৈব সার উৎপাদন কেন্দ্র সম্পন্ন হয়েছে, সেটিও হয়তো অচিরেই আমাদের প্রোডাকশনে যাবে। তো সেটা থেকে আমাদের একটি আয় তৈরি হবে। এবং আমাদের মাতুয়াইল যে ভাগার আপনারা জানেন, সেখানে এই ওয়েস্ট থেকে কিভাবে জ্বালানি উৎপাদন করা যায় সেটির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এখান থেকে আমাদের আয়ের একটি উৎস তৈরি হবে। তো এগুলো আমাদের এবং আমাদের যে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল এবং পেট্রোল পাম্প এবং অন্যান্য যে আমাদের যে দোকান ভাড়া আমরা দিই, এগুলো রাজস্ব আয় আমরা মনে করি যে 2025-26 অর্থ বছর আরও বৃদ্ধি পাবে। সময় মতো হোল্ডিং ট্যাক্স, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য আমরা অগ্রিম ট্যাক্স প্রদানের ক্ষেত্রে রিবেট প্রদান, আর্থিক বছরের মধ্যে বকেয়া সহ পৌরকর পরিশোধের জন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এর ভিতরে গণবিজ্ঞপ্তি প্রদান, তাগিদপত্র প্রদান, রেভিনিউ সুপারভাইজার কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে পৌরকর আদায়, ক্রোকি কার্যক্রম পরিচালনা এবং আইন অনুযায়ী রাজস্ব প্রদানে জনগণকে উদ্বুদ্ধকরণ, এই কাজগুলো কিন্তু আমরা সামনের দিনগুলোতে আমরা গ্রহণ করব। আমরা আশা করতেছি যে এই ধরনের সোশ্যাল মোবিলাইজেশনের ফলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এবং 2024-25 অর্থবছরে সংশোধিত মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 1233.98 কোটি টাকা এবং 2025-26 অর্থবছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অনুমোদিত হয়েছে 1320.43 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার মধ্যে রাজস্ব বিভাগ থেকে 955.72 কোটি টাকা, সম্পত্তি বিভাগ থেকে 64.30 কোটি টাকা, প্রকৌশল বিভাগ থেকে 65.16 কোটি টাকা, সমাজ কল্যাণ বিভাগ থেকে 14 কোটি টাকা, স্বাস্থ্য বিভাগ থেকে 2.85 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে 16 কোটি টাকা, পরিবহন বিভাগ থেকে 19.20 কোটি টাকা এবং অন্যান্য বিভাগ থেকে 183.20 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। 2025-26 অর্থবছরে অনুমোদিত বাজেটে রাজস্ব খাতের উল্লেখযোগ্য উপখাতের মধ্যে কর আদায় 600 কোটি টাকা, ট্রেড লাইসেন্স ফি, নতুন এবং নবায়ন আদায় 150 কোটি টাকা, বাজার সালামি আদায় 110 কোটি টাকা, স্থায়ী ও কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাট বাবদ 30 কোটি টাকা এবং ইজারা বিশেষ করে টয়লেট, পার্কিং, কাঁচা বাজার, ভাগার ইত্যাদি বাবদ 20 কোটি টাকা, রাস্তা খনন ফিস বাবদ 63 কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ 150 কোটি টাকার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি।
বর্তমানে ঢাকা মহানগরীতে অসংখ্য যানবাহন চলাচল করে, সেই তুলনায় বিআরটিএ কর্তৃক ঢাকা সিটি কর্পোরেশনের প্রদত্ত ক্ষতিপূরণ অসামঞ্জস্যপূর্ণ। আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে যান চলাচলের সংখ্যা সঠিক অনুপাতে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ গ্রহণ করেছি আমরা। এছাড়া আমাদের আঞ্চলিক অফিস, ওয়ার্ড অফিস কর্তৃক বিভিন্ন সনদ, যেমন বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার প্রত্যয়নপত্র প্রদানের ফিস নির্ধারণ এবং আদায়ের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে 2025-26 অর্থ বছরে আমাদের নতুন উপখাত সৃজন করা হয়েছে। 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট অন্যান্য বিভাগ হতে আয়ের লক্ষ্যমাত্রা ছিল 174 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের অনুমোদিত বাজেটে এই লক্ষ্য বৃদ্ধিপূর্বক 183.20 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর সরকার থেকেও আমরা বিশেষ বরাদ্দ পেয়ে থাকি। 2024-25 অর্থ বছরে বাজেটে সরকার থেকে থোক বরাদ্দ এবং বিশেষ বরাদ্দ বাবদ 75 কোটি টাকা আমরা পেয়েছি। 2025-26 অনুমোদিত বাজেটে আমরা এই লক্ষ্য মাত্রা বৃদ্ধিপূর্বক 127 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে প্রাপ্তি 2024-25 অর্থ বছরে সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প হতে প্রাপ্তির খাতে 4,336 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে এ খাতে প্রাপ্তির লক্ষ্যমাত্রা মাত্র 558.69 কোটি টাকায় নেমে আসে। বিদ্যমান বাস্তবতায় 2025-26 অর্থ বছরে অনুমোদিত বাজেটে সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে প্রাপ্তির খাতে 1469.24 কোটি টাকা প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটে সর্বমোট ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয় 2667.59 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে মোট ব্যয় প্রকলন অনুমোদন করা হয়েছে 3,841.38 কোটি টাকা। প্রাক্কলিত এই মোট ব্যয়ের মোট পরিচালন ব্যয় বাবদ 635.33 কোটি টাকা, মোট অন্যান্য ব্যয় বাবদ 15.1 কোটি টাকা, মোট উন্নয়ন ব্যয় বাবদ 2,345.88 কোটি টাকা এবং সমাপনী স্থিতি বাবদ 845 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট প্রণয়নে অত্যাবশ্যকীয় পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অনাবশ্যক ও অতিরিক্ত পরিচালন ব্যয় পরিহার করা হয়েছে। গত ঈদুল আজহায় কোরবানি ও পশুর হাট বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের পূর্বেই সফলভাবে নিঃসরণ করতে সক্ষম হয়েছিল। এই বিশাল কর্মযজ্ঞে কেবল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব যানবাহন ব্যবহৃত হয়েছে, যেটি সিটি কর্পোরেশনের ইতিহাসে একটি নতুন মাইলফলক। এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সিটি কর্পোরেশন নিজস্ব যানবাহন সঠিক ও দক্ষ উপায়ে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যান্ত্রিক খাতকে দুই ভাগে বিভক্ত করে যান্ত্রিক বিভাগ ও বর্জ্য বিভাগের জন্য স্বতন্ত্র দুটি খাত সৃষ্টি করা হয়েছে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিগত বছরের জেল টানা যাবে না, এমন একটি নির্দিষ্ট অর্থবছরের বিল ওই অর্থবছরের মধ্যে বাধ্যতামূলকভাবে পরিশোধ নিশ্চিত করতে হবে আমাদের। মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননের স্থল ধ্বংসে ইতিমধ্যেই অ্যাডাল্টিসাইড ব্যবহৃত কীটনাশকের দৈনিক পরিমাণ মেশিন প্রতি 30 লিটার থেকে বৃদ্ধি করে 60 লিটার উন্নীত করা হয়েছে। অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও আঞ্চলিক তদারকি টিম গঠন করা হয়েছে। জলাবদ্ধতা নিঃসরণে বর্ষা মৌসুমে পূর্বে খাল, জলাশয়, নর্দমা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং জলাবদ্ধতার হটস্পট চিহ্নিতপূর্বক তা নিঃসরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যাশিত ও যুগোপযোগী নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি প্রয়োজন। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বাৎসরিক 60 ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশন C4C প্রকল্পের প্রশিক্ষণের ফলপ্রসূ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাজে গতিশীলতা ও দক্ষতা নিশ্চিতকরণের লক্ষ্যে 2025-26
অর্থবছরের প্রথম প্রারম্ভিকে মধ্যে ডি-নথি চালুকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। নগরবাসীদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কল্যাণমূলক কার্যক্রমের আওতায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম, বস্তি উন্নয়ন কার্যক্রমের নামে দুটি উপখাত সৃষ্টি করা হয়েছে। 1998 সাল থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃকালীন বিভিন্ন সেবা প্রদানকারী আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বিদ্যমান প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী এনজিওসমূহের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে 20 লাখ নগরবাসীকে প্রায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা প্রদান সম্ভব হবে। 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেট পরিচালনা ব্যয় বাবদ 570.23 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। 2025-26 অর্থবছরে পরিচালনা বাবদ 635.33 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2025-26 অর্থবছরে পরিচালনা ব্যয়ের মধ্যে আবর্তক ব্যয় 350 কোটি টাকা, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ 89.50 কোটি টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে 53.60 কোটি টাকা, সরবরাহ, উপকরণ ও সাধারণ ব্যয় বাবদ 66.44 কোটি টাকা, স্বাস্থ্য বিভাগে 50.44 কোটি টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনা বাবদ 40.23 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 2025-26 অর্থবছরের অনুমোদিত বাজেট পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য উপখাতের মধ্যে মশক নিধনে ব্যবহৃত কীটনাশক বাবদ 45 কোটি টাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, খাল, জলাশয়, নর্দমা ইত্যাদি বাবদ 40 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সুপরিকল্পিত, পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সড়কসমূহ সার্বক্ষণিক ব্যবহারের উপযোগীকরণ, জলবদ্ধতা নিঃসরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ প্রতিবেশের দূষণ হ্রাস, নাগরিক জীবন মানের উন্নতিকে ঢাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন দর্শন হিসেবে গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বনায়ন ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বন বিভাগের বন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.